লিচু একটি অতি পরিচিত ফল। আমাদের প্রায় সবারই এ ফল বেশ প্রিয়। বাজারে উঠতে শুরু করেছে লিচু। গ্রীষ্মকালীন এই রসালো ফল খুব কম সময়ের জন্য আসে। স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয়। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এ ফল। নানা রকম অসুখের থেকে আপনাকে দূরে রাখবে এ ফল। আবার বেশি খেলেও হতে পারে ক্ষতি। লিচুর উপকারী দিকগুলো। তারা চিহ্ন শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে লিচু। তারা চিহ্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। তারা চিহ্ন লিচুতে ভিটামিন, নানা খনিজ উপাদান রয়েছে, যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। তারা চিহ্ন ত্বকের বলিরেখা দূর কর। তারা চিহ্ন বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বক উজ্জ্বল করে। তারা চিহ্ন লিচুতে ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকা এ ফল রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। এ ফলটির যেমন ভালো দিক আছে, তেমনি বেশি খেলেও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়াগুলো। তারা চিহ্ন মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। তারা চিহ্ন লিচু ওজন বৃদ্ধি করে। তারা চিহ্ন লিচুতে প্রোটিন, ক্যালসিয়াম, জরুরি ফ্যাটি অ্যাসিড নেই। ফলে বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে। তারা চিহ্ন খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। তারা চিহ্ন রক্তের গ্লুকোজ কমে যায়। তাই খেতে সুস্বাদু হলেও ইচ্ছেমতো লিচু খাওয়ার সুযোগ নেই। দিনে 10 থেকে 12টি লিচু খাওয়া যেতে পারে। বয়স, শরীর, অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিমিতভাবে লিচু বা যেকোনো ফল খেতে হবে। লিচুর অনেক জাত রয়েছে, তাই সেগুলোর নামকরণ ও শনাক্তকরণে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হতে পারে। একই জাতের ফল ভিন্ন পরিবেশে বেড়ে উঠলে তাদের মধ্যে অনেক পার্থক্য হতে পারে। পৃথিবীর বিভিন্ন এলাকায় জাতগুলোর নামও আলাদা হতে পারে। অস্ট্রেলিয়া সহ এশিয়ার দক্ষিণ-পূর্ব দেশগুলোতে প্রধান জাতগুলোর ক্ষেত্রে চীনা নামটিই ব্যবহার করা হয়। ভারতে 1 ডজনেরও বেশি জাতের লিচু চাষ করা হয়। দক্ষিণ আফ্রিকায় প্রধানত মরিশাস জাতটির চাষ করা হয়। গ্রোভ জাতটি ছাড়া যুক্তরাষ্ট্রে চাষ হওয়া অন্য জাতগুলো চীন থেকে আমদানি করা হয়। যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে গ্রোভ জাতটিকে উন্নয়ন করা হয়েছে। উৎপাদনের অঞ্চল ও দেশের উপর ভিত্তি করে লিচুর অনেক জাতি বিখ্যাত। চীনের বিখ্যাত জাতগুলো হল সানিয়েহং, বৈতানজিং, বাইলা, শুইডং, ফিজিক্সিয়াও, ডাজৌ, হিয়ে, নিউমিকি, গুই, হুয়াঝি, লানজু এবং চেনজি। ভিয়েতনামে সবচেয়ে বিখ্যাত জাত হল ভাইথিয়েও হাইডুয়ং। মার্কিন যুক্তরাষ্ট্রে মরিশাস, ব্রুস্টার এবং হাক আইপি সহ বেশ কয়েকটি চাষের উপর ভিত্তি করে উৎপাদন করা হচ্ছে। ভারতে 1 ডজনেরও বেশি জাতের চাষ করা হয়, যেগুলোর মধ্যে আছে শাহী, শতকরা চিহ্ন হিসাবে সবচেয়ে বেশি পরিমাণ শ্বাস, দেহরাদুন, আর্লি লার্জ রেড, কালকাটিয়া, গোলাপ সুগন্ধি। 1962 সালে প্রাণীর উপর করা একটি গবেষণায় দেখা গিয়েছিল যে, লিচুর বীজে মিথিলিন সাইকোপ্রোপাইলগ্লাইসিন, যা হাইপোগ্লাইসিন এর অনুরূপ থাকে যা হাইপোগ্লাইসেমিয়া ঘটায়। 90-এর দশকের শেষের দিক থেকে এনসেফ্যালোপ্যাথির অব্যাখ্যাত প্রাদুর্ভাব ঘটেছে, যা ভারতে কেবল বাচ্চাদেরই প্রভাবিত করেছিল। সেখানে এটিকে চামকি বুখার বলা হয় এবং উত্তর ভিয়েতনামে, সেখানে এটিকে ভিয়েতনামি ভাষায় দুঃস্বপ্ন শব্দের পরে এক মম এনসেফ্যালোফাইটিস ব্যবহার করে বলা হতো। মে-জুন মাসে লিচু আহরণের মৌসুমের সময় ভারতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি নামক সংস্থার 2013 সালের একটি অনুসন্ধানে দেখা যায়, ব্যথাহীন এনসেফ্যালোপ্যাথি, যা জামাইকান বমিজনিত অসুস্থতার লক্ষণের অনুরূপ ছিল, হওয়ার সাথে লিচু খাওয়ার বিষয়টি সম্পর্কিত ছিল। ভর্তিকৃত অপুষ্টিতে ভোগা শিশুদের রক্তে শর্করার পরিমাণ 70 মিটার গ্রা দেসি লি এর নিচে থাকা হাইপোগ্লাইসেমিয়া ও খারাপ ফলাফলের 44% ঘটনা মারাত্মক ছিল, কারণে সিডিসি এটিকে হাইপোগ্লাইসেমিক এনসেফ্যালোপ্যাথি হিসেবে শনাক্ত করে। অনুসন্ধানটি এই অসুস্থতাটিকে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিনসাইকোপ্রোপাইলগ্লাইসিন এর বিষাক্ততা ও অপুষ্টিতে ভোগা শিশুদের খালি পেটে লিচু, বিশেষ করে কাঁচাগুলো খাওয়ার সাথে সম্পর্কিত করে। সিডিসি রিপোর্টের পরামর্শ হল, অভিভাবকদের তাদের সন্তানের লিচু খাওয়ার পরিমাণ সীমিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং সন্ধ্যাকালীন খাবার দিতে হবে, যাতে অসুস্থতা প্রতিরোধ করার জন্য রক্তের শর্করার পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায়। পূর্ববর্তী গবেষণাগুলি ভুলভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে, চান্দিপুর ভাইরাসের ঘটনার মতো এটিও বাদুড়ের লালা, প্রস্রাব বা মল অথবা জীবাণু বাহক, যেমন লিচু গাছে পাওয়া যায় এমন কীটপতঙ্গ অথবা
বেলে মাছি দ্বারা দূষিত লিচুর সাথে সরাসরি সংস্পর্শের থেকে সংক্রমণ ঘটেছে। 2017 সালের একটি গবেষণায় দেখা যায়, চাষাবাদে ব্যবহৃত কীটনাশক বাংলাদেশে ছোট বাচ্চাদের এনসেফ্যালোফাইটিস হওয়ার ও মৃত্যুর কারণ হতে পারে। কাঁচা লিচুর শ্বাসে 82% পানি, 17% শর্করা, 1% আমিষ ও সামান্য স্নেহ থাকে। কাঁচা লিচুর শ্বাসে প্রচুর ভিটামিন সি থাকে, প্রতি 100 গ্রামে 71 মিটার গ্রাম, যা প্রতিদিনের প্রয়োজনীয়তার 86%। কিন্তু এছাড়া আর কোন পুষ্টি উপাদান উল্লেখযোগ্য পরিমাণে থাকে না। ফাইটোকেমিক্যালস সম্পাদনা। লিচুতে পরিমিত পরিমাণ পলিফেনল সহ ফ্ল্যাভান -3 এর মনোমার এবং ডাইমার থাকে, যা পলিফেনলের পরিমাণের 87%। এটি লিচু বাদামি হওয়া ও সংরক্ষণের সময় নিঃশেষিত হয়ে যায়। লিচু প্রাকৃতিকভাবে বুটলেটেড হাইড্রোক্সিটলুইন (BHT) উৎপাদন করে। লিচুতে থাকা অ্যান্থোসায়ানিনের 92% হল সায়ানিডিন -3 গ্লুকোসাইড। চীনের দক্ষিণাঞ্চল, তাইওয়ান, ভিয়েতনাম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য ক্রান্তীয় অঞ্চল, ভারতীয় উপমহাদেশ ও আরও অনেক দেশের ক্রান্তীয় অঞ্চলে লিচু বেশি পরিমাণে উৎপাদিত হয়। লিচু উৎপাদনের জন্য হিমমুক্ত ক্রান্তীয় জলবায়ু এবং তাপমাত্রা -4 ডিগ্রি সে 25 ডিগ্রি ফা এর নিচে থাকে না এমন পরিবেশ প্রয়োজন। লিচু গাছ উৎপাদনে গ্রীষ্মের উচ্চ তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা সমৃদ্ধ জলবায়ু প্রয়োজন। লিচু ভালোভাবে আর্দ্র, জৈব পদার্থে সমৃদ্ধ ও সামান্য অম্লীয় মাটিতে ভালোভাবে বেড়ে ওঠে। লিচুর প্রায় 200 জাত রয়েছে, যাদের মধ্যে ঠান্ডা ও গরম জলবায়ুতে যথাক্রমে ধীরে দ্রুত ও পরিপক্ক হয় এমন জাতও আছে, যদিও চীনে বাণিজ্যিকভাবে শুধুমাত্র 8টি জাতেরই চাষ করা হয়ে থাকে। সৌন্দর্যবর্ধক এবং ফলদায়ক গাছ হিসেবেও লিচু গাছ লাগানো হয়। এয়ার লেয়ারিং বা মার্কটিং বা কলম তৈরি হল লিচু গাছ উৎপাদনের সবচেয়ে সাধারণ পদ্ধতি। গাছের পরিণত ডালের বাকল কেটে কাটা স্থানে আবাদ মাধ্যম, যেমন ঘাসের চাপড়া বা স্ফ্যাগনাম মস দিয়ে ঢেকে দিয়ে মূল বের হওয়ার জায়গা রেখে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখার মাধ্যমে কলম তৈরি করা হয়। উল্লেখযোগ্য পরিমাণ মূল বেরিয়ে আসলে কলমটি ডালটি থেকে কেটে পাত্রে স্থানান্তর হয়। লোককাহিনী অনুসারে, যেসব গাছ থেকে লিচুর ভালো ফলন পাওয়া যায় না, সেগুলোর কিছু ডাল কেটে দিলে সেগুলো বেশি ফল উৎপাদন করবে। পরিচর্যা ও ছাঁটাইয়ের মাধ্যমে হিসেবে গাছের মূল অংশের কাজ হয়ে গেলে অর্কিডে স্টেরিও ফ্রুটিং করে অনেক ফলন পাওয়া যায়। তাজা লিচু, পশ্চিমবঙ্গ, ভারত। এশিয়ার বাজারগুলোতে সাধারণত তাজা অবস্থায় লিচু বিক্রি করা হয়। ফ্রিজে রাখলে লাল আবরণটি বাদামি হয়ে যায়, কিন্তু তাতে স্বাদের কোন পরিবর্তন হয় না। এটি বোতলজাত করেও সারা বছর বিক্রি করা হয়। এটি খোসাসহ শুকানো হলে ফলের ভেতরের শ্বাস সংকুচিত ও ঘন হয়ে যায়। 1059 খ্রিস্টপূর্বাব্দে ফিরে তাকালে দেখা যায়, লিচুর চাষাবাদ শুরু হয়েছিল চীনের দক্ষিণাঞ্চল, মালয়েশিয়া ও ভিয়েতনামের উত্তরাঞ্চলে। চীনের অনানুষ্ঠানিক রেকর্ডপত্রগুলো লিচুকে অন্তত 2000 খ্রিস্টপূর্বাব্দ পুরনো বলে উল্লেখ করেছে। হাইনান দ্বীপ ও চীনের দক্ষিণাঞ্চলের কিছু অংশে এখনও লিচুর বুনো গাছ জন্মায়। চীনের ইম্পেরিয়াল কোর্টে এটি রুচিকর খাবার হিসেবে পরিবেশিত হতো। হান সাম্রাজ্যের সময়, প্রথম শতকে, তাজা লিচু শ্রদ্ধাঞ্জলির জনপ্রিয় উপাদান ছিল, আর ইম্পেরিয়াল কোর্টে এইরকম প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ কুরিয়ার সেবা চালু ছিল, যা দ্রুতগামী ঘোড়ায় করে কুয়ান্তুং থেকে তাজা লিচু নিয়ে আসত। চাইজিয়াং এর লিচিপু নামক বই অনুসারে, সং সাম্রাজ্যের সময় 960-1279 লিচুর চাহিদা অনেক বেশি ছিল। এটি সম্রাট লি লংজি, জুয়ানজং এর পছন্দের উপপত্নী ইয়াং ইউহান, ইয়াং গুফেই এর প্রিয় ফল ছিল। সম্রাট অনেক ব্যয় করে লিচু রাজধানীতে সরবরাহ করার ব্যবস্থা করতেন। লিচু ইউরোপীয় ভ্রমণকারীদের আকৃষ্ট করেছিল, যেমন 1570 সালের দিকে চীনে ভ্রমণকারী স্পেনীয় খ্রিস্টান ভিক্ষুকদের বর্ণনার উপর ভিত্তি করে লেখা জুয়ান গঞ্জালেজ ডি মেন্ডোজার চীনের শক্তিশালী ও বিশাল সাম্রাজ্য 1585 বইয়ে লিচুর সুউচ্চ প্রশংসার কথা পাওয়া যায়। সেখানে এক ধরনের বড়ই রয়েছে যেটিকে তারা লিচিয়া বলে। সেগুলো অনেক বেশি সুস্বাদু, আর সেগুলো দেহের কোন ক্ষতি করে না, যদিও তারা তা অনেক বেশি পরিমাণে খায়। পরবর্তীতে পোলিশ মিশনারি, তখনকার পোলিশ লিথুনীয় কমনওয়েলথ, মাইকেল বয়ম 1656 সালে এটিকে পশ্চিমা বিশ্বে পরিচয় করিয়ে দেন ও বর্ণনা করেন। শুরুর থার্ড ব্র্যাকেট। লিচি চিনেনসিস, লিচি চাইনেনসিস একটি চিরহরিৎ গাছ। এটি সাধারণত 15 মিটারের 49 ফুট বেশি লম্বা হয় না, তবে কখনো কখনো 28 মিটার 92 ফুট পর্যন্তও লম্বা হয়ে থাকে।
বাকল কালচে ধূসর এবং শাখাগুলো লালচে বাদামি রঙের। এর চিরসবুজ পাতাগুলো 12.5 থেকে 20 সেমি, 5 থেকে 7.9 ইঞ্চি লম্বা এবং কচি পাতাগুলো 2 থেকে 4 জোড়ায় থাকে। সম্ভবত অভিসারী বিবর্তনের কারণে লিচু গাছের পাতা লাউরেসিয়া পরিবারের গাছেগুলোর পাতার মতো একই রকম দেখতে হয় এবং এগুলি পাতার বিকাশের মাধ্যমে পানিকে দূরে রাখার মতো উপযোগী হয়ে ওঠে। এগুলিকে লরোফিল বা লরয়ের পাতা বলা হয়। মৌসুমি বৃদ্ধির সময় লিচু গাছের ফুলগুলো অনিয়ত পুষ্যমঞ্জরির প্রান্তে অনেকগুলো গুচ্ছে জন্মায়। লিচু পরিপক্ক হয়ে ফলের শ্বাস আসতে জলবায়ু, অবস্থান এবং জাতের উপর নির্ভর করে 80 থেকে 112 দিন সময় লাগে। ফলের আকৃতি গোল বা ডিম্বাকৃতি বা হৃদয় আকৃতি ইত্যাদি বিভিন্ন রকমের হয়। ফলগুলো দৈর্ঘ্যে 5 সেকেন্ড মি পর্যন্ত ও প্রস্থে 4 সেকেন্ড মি পর্যন্ত হয় এবং ভর হয় প্রায় 20 গ্রাম। পাতলা ও শক্ত আবরণটি অপরিপক্ক অবস্থায় সবুজ থাকে। পরিপক্কতা আসলে সেটি লাল বা গোলাপি লাল বর্ণ ধারণ করে এবং মসৃণ বা স্ফীত সূচালো আবরণ তৈরি হয়। বহিরাবনটি খাওয়া যায় না, কিন্তু সহজেই সেটি সরিয়ে ফুলের ঘ্রাণ ও মিষ্টি স্বাদের একটি শ্বাসযুক্ত স্বচ্ছ সাদা আবরণ পাওয়া যায়। ফসল কাটার পর আবরণটি শুকিয়ে বাদামি রং ধারণ করে। ফলের শ্বাসটির ভিতরে থাকে একটি গাঢ় বাদামি রঙের বীজ থাকে যেটি খাওয়া যায় না। বীজটি লম্বায় 1-3 থেকে 3 সেকেন্ড মি 0.39-1.30 ইঞ্চি ও 0.6 থেকে 1.2 সেকেন্ড মি 0.24-0.47 ইঞ্চি পুরু হয়ে থাকে। কিছু কিছু জাতের লিচু অনেক বেশি পরিমাণ শ্বাস উৎপন্ন করে, যেখানে বীজগুলো কুঞ্চিত অবস্থায় থাকে, যাদেরকে চিকেন টাংস বলে। সাধারণত এই ধরনের ফলগুলোতে শ্বাস বেশি থাকায় দাম তুলনামূলকভাবে বেশি হয়। যেহেতু বোতলজাত করলে ফলটির পুষ্পশোভিত স্বাদ হারিয়ে যায়, তাই সাধারণত এটিকে তাজা অবস্থায় খাওয়া হয়। শুরুর থার্ড ব্র্যাকেট বাণিজ্যিকভাবে উৎপাদিত হওয়া একমাত্র লিচু। এটি দক্ষিণ চীন, উত্তর ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় জন্মে থাকে। এর ডালগুলো চিকন, ফুলগুলো 6 পুংকেশর বিশিষ্ট এবং ফলগুলো বাইরে থেকে মসৃণ অথবা 2 মিটার মি 0.079 ইঞ্চি পর্যন্ত স্ফীত হয়ে থাকে। লিচি চিনেনসিস সাবস্পিসিস ফিলিপিনেন্সিস ড্রাল্ক লিন লিচি চাইনেনসিস উপপ্রজাতি ফিলিপিনেন্সিস। এটি সাধারণত ফিলিপাইনের বুনো এলাকায় পাওয়া যায় এবং খুবই কম চাষ করা হয়। এর ডালগুলো চিকন, ফুলে 6 থেকে 7টি পুংকেশর থাকে। ফলটি ছুচলো ও লম্বা ডিম্বাকৃতি হয়। ফলের আবরণ 3 মিটার মি 0.12 ইঞ্চি পর্যন্ত স্ফীত হয়। লিচি চিনেনসিস সাবস্পিসিস জেভেন্সিস লিচি চাইনেনসিস উপপ্রজাতি জেভেন্সিস। এটি শুধুমাত্র মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চাষ করার জন্য পরিচিত। এর ডালগুলো মোটা হয়, ফুলে কয়েকটি গুচ্ছে 7 থেকে 11টি পুংকেশর থাকে এবং মসৃণ ফলগুলো বাইরে আবরণের স্ফীতি 1 মিটার মি 0.039 ইঞ্চি পর্যন্ত হয়।